হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল অফ ইউ। আমরা আবারও চলে এলাম নিউট্রিশনের ভিডিও টিউটোরিয়াল ক্লাস নিয়ে। আমরা আলোচনা করব সেমিস্টার 1-এর চ্যাপ্টার 2 ইউনিট 2 থেকে, যেটা হলো প্রোটিন চ্যাপ্টার। এই চ্যাপ্টারের অলরেডি প্রথম যে অংশটা অর্থাৎ পার্ট 1 হিসেবে কিন্তু অলরেডি একটা ভিডিও টিউটোরিয়াল ক্লাস রয়েছে। আজকে আমরা ঠিক তার পরের অংশ থেকে কন্টিনিউ করব। তো আজকে আমরা চলে যাচ্ছি প্রোটিন চ্যাপ্টারের সেকেন্ড পার্টে। নমস্কার, আমি জয়া চক্রবর্তী, সহশিক্ষিকা, ঢাকুরিয়া পরেশনাথ বালিকা বিদ্যালয়। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো নিউট্রিশনের সেমিস্টার 1-এর যে ইউনিট 2টা রয়েছে, অর্থাৎ ম্যাক্রো মলিকিউলস ইন নিউট্রিশন। তার মধ্যে প্রথম চ্যাপ্টার ছিল হচ্ছে কার্বোহাইড্রেট। সেটার অলরেডি দুটো ভিডিও ক্লাস রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তার পরের যে চ্যাপ্টারটা অর্থাৎ চ্যাপ্টার 2, সেটা হলো কি না প্রোটিনস ইন নিউট্রিশন। এই চ্যাপ্টারেরও কিন্তু অলরেডি একটা পার্ট 1-এর ভিডিও টিউটোরিয়াল ক্লাস রয়েছে। ঠিক তার পরের পার্ট থেকে আমরা শুরু করছি আজকে। তাহলে আজকে একদম প্রথমেই আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো মানব দেহে প্রোটিন এক্স্যাক্টলি কি কি কাজ করে, অর্থাৎ what are the physiological functions that proteins perform as a biomolecule inside a human body। তাহলে চলো আলোচনা করে নিই আমরা। প্রথমে একদম ফার্স্টে যে কাজটা করে আমরা দেখব সেটা হচ্ছে প্রোটিন খুব ইম্পর্ট্যান্ট কাজ করছে। সেটা হলো কি না, সেটা হলো প্রোটিনের দেহ গঠন করা হচ্ছে একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ, অর্থাৎ বডি বিল্ডিং। বডি বিল্ডিং কেন? বডি বিল্ডিংয়ে প্রোটিনকে দরকার। কেন দেহ গঠনে প্রোটিনকে দরকার? আমাদের দেহে যে কোষকলাগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু প্রোটিন দিয়ে তৈরি, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। অর্থাৎ প্রত্যেকটা কোষকে তৈরি করতে গেলে আমাদের খাদ্য তালিকায় কী লাগবে? প্রোটিন লাগবে। এবং এই দেহ গঠন কখন হবে? মূলত একদম ছোট শিশু অবস্থায় যখন কেউ রয়েছে বা কোনো গর্ভবতী মহিলা, তাদের ক্ষেত্রে কিন্তু তখন এই প্রয়োজনটা অনেকটা বেশি। সেজন্য তাদের প্রোটিনের গ্রহণের প্রয়োজনটাও কিন্তু পরিমাণটা অনেকটা বেশি। তাহলে একদম প্রথম কাজ দেহের মধ্যে প্রোটিন কি করে না, দেহের গঠন, বডি বিল্ডিং। দ্বিতীয় কাজ কি না, গ্রোথ অ্যান্ড রিপেয়ার। অর্থাৎ শুধু যে দেহ গঠন করেই হয়ে গেল তা তো নয়, সেই দেহের এবার আস্তে আস্তে সেটা বৃদ্ধি ঘটবে। আমরা সবাই ছোট্ট শিশু ছিলাম, কাঁথায় শোয়া ছোট্ট শিশু, এবং আস্তে আস্তে যত সময় বেড়েছে কি হয় না, তার বৃদ্ধি ঘটেছে, তার দৈহিক বৃদ্ধি ঘটেছে। সেই বৃদ্ধি ঘটেছে মানেই তার দেহের মধ্যে নানা ধরনের কোষকলার বৃদ্ধি হয়েছে, এবং সেই বৃদ্ধিটা ঘটেছে কেন ঘটেছে? কারণ না তার খাদ্য তালিকায় কী ছিল? প্রোটিন ছিল। যাদের খাদ্য তালিকায় প্রোটিন থাকে না তাদের কিন্তু বৃদ্ধি স্তীমিত হয়ে যায়। তাহলে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ, যেটা কিনা প্রথম কাজের সঙ্গেই রিলেটেড, সেটা হচ্ছে গ্রোথ, অর্থাৎ দেহের বৃদ্ধি। তাহলে প্রথমটা আমরা কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে দেহ গঠন। প্রোটোপ্লাজমের গঠন করে হচ্ছে প্রোটিন। সেকেন্ড আমরা কি পড়লাম? বৃদ্ধি। এবং বৃদ্ধির সঙ্গে কি থাকছে? থাকছে হচ্ছে ক্ষয় পূরণ, রিপেয়ার অফ দ্য ওয়্যার অ্যান্ড টিয়ার। মনে করো যারা প্রাপ্তবয়স্ক তাদের তো সেই অর্থে বৃদ্ধি আর হবে না, তারা তো আর লম্বায় বাড়বে না, নাহি তাদের হাড়গোড় আরও বাড়বে। তো সেক্ষেত্রে তাদের কি হয়? তাদের দেহেও কিন্তু প্রোটিনের দরকার হয়। কেন দরকার হয়? কারণ অনবরত দেহের কোষকলাগুলো কিন্তু দে আন্ডারগো ওয়্যার অ্যান্ড টিয়ার, তারা কিন্তু অনবরত ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং সেই ক্ষয়টাকে পূরণ করার জন্যে কিন্তু আমাদের যাকে দরকার সেটা হলো প্রোটিন। কারণ প্রোটিনটাই কি করবে? ক্ষয়টার পূরণ করবে। মনে করো আমাদের হাতে কেটে বা ছড়ে গেছে, তো সেখানে কি
চিরকাল তো এই কাটা ভাবটা থাকবে না, সেখানে আবার নতুন চামড়া গজাবে। তো সেক্ষেত্রে সেইখানে নতুন চামড়াটা কীভাবে গজালো? কেননা প্রোটিন ওই কাজটা করলো। অর্থাৎ দেহ গঠন, দেহের বৃদ্ধি এবং ক্ষয় পূরণ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ, ক্ষয় পূরণ করা। এবার চলে যাচ্ছি 3 নম্বর গুরুত্বপূর্ণ কাজে, সেটা হচ্ছে মানসিক গঠন বা মানসিক একটা বিকাশ, বলতে পারি আমরা মেন্টাল ডেভেলপমেন্ট। দেখা গেছে যে খুব ছোট বয়সে যাদের খাদ্যে প্রোটিনের তীব্র অভাব হয় তাদের কিন্তু সঠিকভাবে এই মেন্টাল ডেভেলপমেন্টটা অর্থাৎ মানসিক যে বিকাশ সেটা কিন্তু হয় না। তো সেক্ষেত্রে প্রোটিনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো মেন্টাল ডেভেলপমেন্ট। এবার চলে যাচ্ছি নেক্সট কাজ, সেটা হচ্ছে কি ইমিউনিটি অর্থাৎ অনাক্রম্যতা। আরেকটু সোজা করে যদি বলি, অনাক্রম্যতা বা ইমিউনিটি মানে হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। বাইরে থেকে আসা কোনো জীবাণু সেটার বিরুদ্ধে আমার দেহ যে লড়াইটা করবে, করে সেই জীবাণুকে যে আক্রমণ করে তাকে যে মেরে ফেলবে বা তাকে যে অকেজ করে ফেলবে, যাতে করে আমার ওই রোগটা না হয়, এটাই কিন্তু দেহের ইমিউনিটি পাওয়ার বা রেজিস্ট্যান্স পাওয়ার। এবং সেই রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করবে কারা? আমাদের রক্তে দ্য সার্কুলেটিং হোয়াইট ব্লাড সেলস, অর উই ক্যান সে যারা হচ্ছে অ্যান্টিবডি। অর্থাৎ এই অ্যান্টিবডি তৈরি করা, কিন্তু অ্যান্টিবডি হচ্ছে প্রোটিনের নেচার, তাহলে এই অ্যান্টিবডি তৈরি করছে কি? প্রোটিন। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি প্রোটিনই হচ্ছে সেই নিউট্রিয়েন্ট যেটা কিনা আমার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। তাহলে আরও গুরুত্বপূর্ণ কাজ হলো কি প্রোটিনের? না, দেহের ইমিউনিটি বা অনাক্রম্যতা তৈরি করা। তারপরের কাজে চলে যাচ্ছি আমরা মিল্ক প্রোডাকশান। প্রোল্যাক্টিন যে হরমোন, সেই হরমোনের জন্যেই কিন্তু কি হচ্ছে না, মাতৃদেহে কোনো প্রসূতি মায়ের দেহে তার স্তনে দুগ্ধ উৎপাদন হচ্ছে। তাহলে সেই দুগ্ধ উৎপাদন হবে না যদি না তার কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে দেহে। তাহলে এটাও খুবই গুরুত্বপূর্ণ কাজ। আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি না, আমাদের দেহের যারা কেমিক্যাল কোঅর্ডিনেটরস অর্থাৎ রাসায়নিক নিয়ন্ত্রক যারা আমাদের দেহের মধ্যে, সেই নিয়ন্ত্রক হলো আমাদের বিভিন্ন হরমোন। সেই হরমোনগুলো কিন্তু রাসায়নিকভাবে সব বেশিরভাগই প্রোটিন জাতীয়। তাহলে সেই প্রোটিনটাও আরেকটা কি কাজ করছে না, দেহের মধ্যে যাবতীয় প্রোটিন জাতীয় হরমোনগুলোকে তৈরি করছে। যেমন ইনসুলিন, গ্লুকাগন ইত্যাদি, এরা হচ্ছে তোমার হরমোন, এইগুলো তৈরি করে হচ্ছে প্রোটিন। তাহলে হরমোন তৈরি করা এটা হচ্ছে আরেকটা কাজ। দুগ্ধ উৎপাদন করা আমরা আগের কাজটা করলাম প্রসূতি মায়ের। আর রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ অনাক্রম্যতা, সেটাও করছে কে? প্রোটিন। তাহলে রোগ প্রতিরোধ করছে হচ্ছে প্রোটিন। তাহলে দেহ গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণ, মানসিক বিকাশ, সেটাতেও সাহায্য করছে প্রোটিন। আর কি করছে? রোগ প্রতিরোধ অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করছে, দুগ্ধ উৎপাদন, হরমোন উৎপাদন। একই রকমভাবে আরও ইম্পর্ট্যান্ট আমরা যাদেরকে বলি জৈব অনুঘটক, অর্থাৎ আমাদের দেহে থাকা বিভিন্ন উৎসেচক এনজাইম, এরা সবাই কিন্তু প্রোটিন ধর্মী। অর্থাৎ আমাদের খাদ্যে উপস্থিত প্রোটিনই কিন্তু দেহের মধ্যে এই এনজাইমগুলোকে তৈরি করে। তাহলে এনজাইম উৎপাদন অর্থাৎ উৎসেচককে তৈরি করছে কে? তৈরি করছে প্রোটিন। উৎসেচক উৎপাদন, এটাও, এই কাজটাও কে করছে? প্রোটিন। আরেকটা দরকারি কাজ হচ্ছে, অনেক সময় আমাদের দেহে প্রোটিন থেকে শর্করা এবং ফ্যাটও কিন্তু উৎপাদনে অংশগ্রহণ করে এই প্রোটিন। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। আর কি না, বাফার অ্যাকশান অর্থাৎ পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করা। দেহ যদি খুব বেশি আম্লিক হয়ে যায় তাহলে সেই আম্লিক থেকে তাকে আবার সুষম অবস্থায় ফিরিয়ে আনা, বা দেহের মধ্যে কোনো কারণে যদি কোনো ক্ষারীয় পদার্থ বেশি হয়ে যায় তাহলে সেটাকেও কিন্তু আবার ফেরত প্রষম অবস্থায় আনা কিন্তু দেহের প্রোটিনগুলোর কাজ। তাহলে বাফার অ্যাকশান, প্রশমন, এই ক্ষমতাও কিন্তু প্রোটিনের রয়েছে। প্রশমন করাও কিন্তু প্রোটিনের কাজ। আর কি না, আমরা
আগের ভিডিওটায় পড়েছিলাম যে প্রোটিন কি করে। প্রোটিন মূলত গঠনগত একক কি প্রোটিনের, না অ্যামিনো অ্যাসিড। এবং এটাও বলেছিলাম যে দেহের মধ্যে প্রোটিন যে কাজগুলো করছে মানে সেগুলো অ্যাকচুয়ালি করছে কে, সেগুলো করে হচ্ছে গিয়ে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডগুলো। তাহলে এই যে এতক্ষণ ধরে যেগুলো বললাম, এনজাইম তৈরি, হরমোন তৈরি, অ্যান্টিবডি তৈরি, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কাকে লাগবে, লাগবে হচ্ছে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের, দেহের বৃদ্ধি এবং গঠন করা। তাহলে দৈহিক বৃদ্ধি এবং গঠনে আমার যে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডগুলো প্রয়োজন, সেই অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডগুলো প্রোটিন থেকে আমরা পাবো। তাহলে প্রোটিনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে না দেহের প্রয়োজনীয় অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডগুলোকে যোগান দেওয়া, টু সাপ্লাই দ্য এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস নিডেড বাই দ্য বডি। তাহলে আরেকটা কাজ আমরা পড়লাম কি, না অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের যোগান দেওয়া, অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের যোগান। হলো। এবার চলে যাচ্ছি, এগুলো হচ্ছে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এর বাইরেও কিন্তু প্রোটিন আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে এবং ধরা যেতে পারে সেগুলো প্রোটিনে থাকা অ্যামিনো অ্যাসিড সেই কাজগুলো করছে। কি কি, না একদম প্রথমে হচ্ছে ভিশন, অর্থাৎ আমাদের দৃষ্টিতে কিন্তু প্রোটিনের একটা বড় ভূমিকা রয়েছে। কীরকম, না আমাদের চোখে রেটিনা যে লেয়ার, অক্ষিপটে যে রেটিনা নামক যে লেয়ারটা রয়েছে, তো সেইখানে কি হচ্ছে না রোডপসিন নামক একটি রঞ্জক পদার্থ রয়েছে। এবং এই যে রোডপসিন, সেখানে এই যে অপসিন অংশটা রোডপসিনের, সেই অপসিন অংশটাই কিন্তু হচ্ছে একটা প্রোটিন। অর্থাৎ আমাদের চোখ ভালোই থাকবে না, বিশেষ করে আমরা এই যে রোডপসিন কী করছে না আবঝা আলো বা কম আলোতে আমাদেরকে দেখতে সাহায্য করছে, বিশেষ করে সন্ধেবেলা বা রাত্রিবেলা। কারণ রোডপসিনটা তৈরি না হলে আমরা দেখতে পারবো না, রড কোষের মধ্যে এরা থাকে। তাহলে এই যে রোডপসিনের যে অপসিন অংশটা, সেই অপসিন অংশটা কী দিয়ে তৈরি হয়, প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে প্রোটিন না থাকলে কিন্তু আমরা আবছা আলোয় বা কম আলোয় দেখতে পাবো না। তাহলে এটা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, দৃষ্টিশক্তিতে সাহায্য করছে, দৃষ্টিতে সাহায্য করছে। আর কি, দেহের জল সাম্য বজায় রাখতে সাহায্য করে। দেহের মধ্যে আমাদের রক্তের প্রোটিনগুলো পর্যাপ্ত পরিমাণে আছে বলেই কিন্তু আমাদের দেহের মধ্যে জল সাম্য নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে যদি এই প্রোটিন, যদি মারাত্মক রকমের প্রোটিনের কোনো অভাব হয়, তাহলে কিন্তু অনেক সময় দেহের জল সাম্যও ক্ষতিগ্রস্ত হয়। আর কি কাজ করছে, না খুব গুরুত্বপূর্ণ কাজ, হিমোগ্লোবিন তৈরি করা। হিমোগ্লোবিন আমরা জানি, আমরা অনেকবারই পড়েছি যে দুটো অংশ হিম আর গ্লোবিন। এই যে গ্লোবিন কথাটা আমি লিখছি, এই গ্লোবিন পুরোটাই হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্রোটিন। তাহলে এই গ্লোবিন প্রোটিন যদি আমাদের খাদ্যের মাধ্যমে দেহে না পৌঁছায়, তাহলে আমাদের লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিন সম্পূর্ণরূপে তৈরি হতে পারবে না। এবং তার ফলস্বরূপ কী হবে, না রক্তে অক্সিজেন পরিবাহিত হবে না, কোষকলায় অক্সিজেন পৌঁছাতে পারবে না। ফলে আমাদের একটা উইকনেস, শ্বাসকষ্ট, অর্থাৎ রক্তাল্পতার নানা রকম উপসর্গগুলো দেখতে পাওয়া যাবে। তাহলে এটাও কিন্তু প্রোটিনের খুব গুরুত্বপূর্ণ কাজ, যে হিমোগ্লোবিন তৈরি করা। আর কি, না দাঁত এবং হাড়ের বিকাশেও কিন্তু প্রোটিন সাহায্য করে। আরেকটা কাজ রয়েছে কি, না আমাদের যত রকম আমাদের মাংসপেশিতে প্রোটিন রয়েছে, কন্ট্রাকটাইল প্রোটিন, অ্যাক্টিন, মায়োসিন, ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন, এই যে আমি চারখানা নাম বললাম, এগুলো কিন্তু আমাদের মাংসপেশিতে থাকা বিশেষ প্রোটিন, যার কি রয়েছে না সংকোচনশীল প্রোটিন। আমরা বলতে পারি এরা হচ্ছে কন্ট্রাকটাইল প্রোটিন। এই প্রোটিন নামেই দেখো আমরা পেয়ে যাচ্ছি উত্তরটা, আমরা এদেরকে প্রোটিন বলছি। তাহলে খাদ্য তালিকায় যদি প্রোটিন না থাকে, তাহলে কিন্তু এই মাংসপেশি তৈরি হবে না এবং মাংসপেশিতে থাকা এই প্রোটিনগুলো পাবো না আমরা। তাহলে সেক্ষেত্রে মাংসপেশির গঠন তো হবেই না, এবং একই সাথে আমরা যে হাত পা নাড়াতে পাচ্ছি ওই মাংসপেশিগুলোর জন্য সেই কাজটাও কিন্তু করা যাবে না, যদি না আমাদের কি থাকে, খাদ্য তালিকায় প্রোটিন থাকে। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি, মেলানিন প্রোডাকশান। অর্থাৎ আমাদের চামড়াতে থাকা যে রঞ্জক পদার্থ, তার নাম হলো মেলানিন।
এবং এটা হচ্ছে পুরোটাই প্রোটিন, এবং এই প্রোটিনটা টাইরোসিন অ্যামিনো অ্যাসিড তৈরি করে, এবং তাহলে সেই প্রোটিনের মাধ্যমে যদি এই অ্যামিনো অ্যাসিডটা না গ্রহণ করি তাহলে আমাদের এই রঞ্জক পদার্থ, ত্বকে থাকা রঞ্জক পদার্থ তৈরি হবে না। তাহলে মেলানিন উৎপাদন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। আর কি? পিউরিন এবং পিরিমিডিন সিনথেসিস, অর্থাৎ আমাদের যে নাইট্রোজেনযুক্ত যে ক্ষার রয়েছে, পিউরিন পিরিমিডিন আমাদের কোষকলার মধ্যে রয়েছে, সেই পিউরিন পিরিমিডিন তৈরি করতেও কিন্তু প্রয়োজন হয় প্রোটিনের। আর কি না, হেয়ার অ্যান্ড নেল কম্পোজিশন, অর্থাৎ আমাদের চুল এবং নখ এই দুটো জায়গায় কেরাটিন নামক প্রোটিন থাকে, এবং সেই কেরাটিন প্রোটিন নামেই বুঝতে পারছো প্রোটিন থেকেই তৈরি হচ্ছে, তাই কেরাটিন প্রোটিন বলছি আমরা। তাহলে সেই কেরাটিন প্রোটিন তৈরি করাও হচ্ছে কিন্তু প্রোটিনের কাজ। আর কি? একদম শেষে রেখেছি এনার্জি প্রোডাকশান। কেন শেষে রেখেছি না, মূলত প্রোটিন 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি শক্তি আমাদের দেহ উৎপন্ন করতে পারে, কিন্তু সচরাচর প্রোটিনকে আমাদের দেহে শক্তির উৎস হিসেবে কিন্তু গ্রহণ করা হয় না। কেন? আমরা এক্ষুনি দেখলাম যে এতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ প্রোটিন করছে, তাহলে সেই কাজগুলো অনেক বেশি প্রাধান্য পায়, এবং সেইটা করার জন্যই কিন্তু আমাদের খাদ্য তালিকায় প্রোটিনটা রয়েছে। যদি একান্তভাবেই আমরা শর্করা বা ফ্যাট, যাদেরকে আমরা বলে থাকি জ্বালানি খাদ্য, কেন না শর্করা থেকে প্রাপ্ত ক্যালোরি এবং ফ্যাট বা লিপিড থেকে প্রাপ্ত যে ক্যালোরি, সেই শক্তি দিয়েই কিন্তু আমাদের দেহ তার দৈনিক শক্তির চাহিদাটাকে মেটায়। সচরাচর প্রোটিনের উপর কিন্তু হাতটা পড়ে না, মানে প্রোটিনকে শক্তি প্রদানকারী খাদ্য হিসেবে কিন্তু গ্রহণ করা হয় না, আমাদের দেহের কাজে লাগে না। কখন কাজে লাগে না, যখন অত্যন্ত কম পরিমাণে শর্করা বা প্রোটিন গৃহীত হয়, তখন দেহকে তো চালাতে হবে, তার তো জ্বালানিটা প্রয়োজন। যখন তার জ্বালানি খাদ্যই তার খাদ্য তালিকাতে নেই, তখন দেহ কি করবে, মাংস পেশিতে থাকা প্রোটিনগুলো আস্তে 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 সে ভাঙবে, এবং তখন যে পরিমাণ শক্তি আমাদের দেহে বা গৃহীত প্রোটিন থেকে আমরা যেগুলো পাচ্ছি, যদি প্রোটিন আমি খাই তখন সেই গৃহীত প্রোটিন থেকে আমরা শক্তি পাবো, আর যদি সেটাও না খাই তখন অনেক পরে আমাদের মাংসপেশিতে হাত পড়ে। তো সেক্ষেত্রে 1 গ্রাম প্রোটিন থেকে আমরা পাই হচ্ছে 4 কিলো ক্যালোরি। আমরা এটা তোমরা মাথায় রাখবে, এটা তোমাদের বহু বছর মনে করে রাখতে হবে। 1 গ্রাম প্রোটিনের শক্তি মূল্য হচ্ছে কত? 1 গ্রাম প্রোটিনের শক্তি মূল্য হচ্ছে 4 কিলো ক্যালোরি। 4 কিলো ক্যালোরি শক্তি প্রদান করে, কিন্তু শক্তি প্রদান করা প্রোটিনের কাজ আদেও নয়, কারণ প্রোটিনের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেই জন্য এই এনার্জি প্রোডাকশান কথাটাকে, অর্থাৎ শক্তি উৎপাদন, এই ব্যাপারটাকে আমি একদম লাস্টে রেখেছি। তাহলে ওভারঅল আমরা দেখলাম, জানলাম যে প্রোটিন যে যাবতীয় কাজগুলো আমাদের দেহে করে সেটা কতটা গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। সেখানে একটু আমরা একটা জিস্ট, একটা সিনপসিস করে তাহলে দেখে নেব যে এক্স্যাক্টলি কী কাজ করছে। তাহলে প্রোটিন দেহের মধ্যে কি করছে, আমি এদিক থেকে যদি যাই, দেখো এটা একটা অ্যান্টিবডির ছবি, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিনের ছবি। তাহলে এই যে অ্যান্টিবডি, এটা তৈরি করা কিন্তু প্রোটিনের কাজ, খুব ইম্পর্টেন্ট কাজ, ইমিউনিটি। আর কি না, এনজাইম তৈরি করা, তারপরে হচ্ছে হিমোগ্লোবিন তৈরি করা, আমাদের ইনসুলিন হরমোন তৈরি করা, অ্যাক্টিন মায়োসিন, ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন আমাদের মাংসপেশি তৈরি করা। শুধু তাই নয়, ডিএনএ আরএনএ তৈরিতেও কাজে লাগে। আর কি, আমাদের যাবতীয় পরিপাকের এবং বিপাক্রিয়ার যে উৎসেচকগুলো, সেটাও কিন্তু প্রোটিনের থেকেই আসছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, আমাদের রক্তের মধ্যে থাকা রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন, সেটাও প্রোটিনই তৈরি করছে। তাহলে ওভারঅল আমরা প্রোটিনের কাজগুলো দেখলাম। আর এখানে এই প্রসঙ্গে একটা কথা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি এই স্লাইডের মধ্যে এটা রেখেছি। দেখো কি বলছে এখানে, ফ্রম হেয়ার টু বোন your body is home to over 10,000 টাইপস অফ প্রোটিনস। অর্থাৎ মাথার চুল হোক, মাথার চুল থেকে একেবারে অস্থি হোক, যাই হোক না কেন, আমাদের দেহ কি রয়েছে না, দেহ হচ্ছে একটা বাড়ি। কাদের বাড়ি?
প্রায় 10,000-এর বেশি রকমের প্রোটিনের বাড়ি হলো আমাদের দেহটা। তাহলে এই কথাটা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের দেহে কতটা প্রোটিন গুরুত্বপূর্ণ, বা কত রকমের কাজ, কত রকমের প্রোটিন দিয়ে আমাদের দেহের মধ্যে হয়ে চলেছে। তাহলে মোটামুটি প্রোটিনের কাজগুলো আমরা দেখলাম। এইবার আমরা চলে যাচ্ছি একটু অন্য রকম একটা ইয়েতে। সেটা হচ্ছে কি না, আমার প্রোটিন যদি এবার আমি না খাই, আমরা দেখলাম প্রোটিনের একদম প্রথম কাজ কি ছিল? দেহ গঠন, দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণ। এটা সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ ছিল। তাহলে বৃদ্ধি সব থেকে বেশি কাদের হবে? শিশুদের, ছোট বাচ্চাদের। তাহলে সেই সময় যখন তাদের বৃদ্ধির বয়স, তখন যদি তাদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিনযুক্ত খাবার না দেওয়া হয়, তার ফলাফল কি হতে পারে? তাহলে এফেক্ট অফ প্রোটিন ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন ডিউরিং কি না, ডিউরিং দেয়ার গ্রোথ ফেজ, যখন তার বৃদ্ধির বয়স, সেই সময়টা যদি তাকে প্রোটিন না দেওয়া হয়, প্রোটিন ডেফিসিয়েন্সি, প্রোটিনযুক্ত খাদ্য তার দৈনিক খাদ্য তালিকায় নেই বা অত্যন্ত কম বা নিম্ন মানের, তখন তার ফলাফল কি হবে? ফলাফল হিসেবে যেটা হয় তাকে বলা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, অর্থাৎ একটা বিশেষ ধরনের অপুষ্টি। কিসের? প্রোটিন এবং শক্তি। সামগ্রিকভাবে শক্তির তো অভাব রয়েছে, এবং বিশেষ করে কিসের অভাব? না, প্রোটিনের অভাব। এবং তার দরুন এই যে ঘটনাটা ঘটছে তাকেই বলা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, অর্থাৎ প্রোটিন এবং শক্তির অভাবে যে অপুষ্টি দেহের মধ্যে হয়। শিশুদের ক্ষেত্রে মূলত এটা দুরকম দেখতে পাওয়া যায়। কি? একটাকে বলা হচ্ছে কোয়াশিওরকর এবং আরেকটাকে বলা হচ্ছে ম্যারাসমাস। এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, সেটা হলো তোমাদের সেমিস্টার 1 ক্লাস 11-এর প্রোটিন চ্যাপ্টারে কিন্তু এই যে পিএম ব্যাপারটা তোমরা পড়ছো, এটা কিন্তু শুধুমাত্র প্রোটিনের অভাব হিসেবে একটা ছোট্ট অংশ পড়ছো। কিন্তু তোমাদের সেমিস্টার 4 ক্লাস 12-এর সেমিস্টার 4-এ এটা তো একটা রোগ, এই রোগটাই কিন্তু তোমাদের সিলেবাসে অনেকটা বড় করে তখন আছে। এখন কিন্তু খুব ডিটেলে তোমাদের সিলেবাসে নেই, বা পড়ার সেরকমভাবে অত ডিটেলে প্রয়োজনও নেই। অল্প মোরাললেস বইতে যেরকম রয়েছে সেরকমই করবে, বা এই ক্লাসটা তোমরা ফলো করতে পারো, তাহলেই হবে। তাহলে চলে আসছি আমরা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। মূলত দু প্রকারের, একটাকে কোয়াশিওকর বলা হয়, একটাকে বলা হয় ম্যারাসমাস। দেখো পাশেই এখানে ছবি রয়েছে, ম্যারাসমাস আর এদিকে হচ্ছে কোয়াশিওকর। আমরা কিন্তু বেশ পার্থক্য দেখতে পাচ্ছি, অথচ দুটোই কিন্তু কার মধ্যে আসছে? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। আমরা যদি ম্যারাসমাসের শিশুটির দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো একেবারে হাড় জিরজিরে চেহারা, একেবারে শীর্ণকায় চেহারা। আর যদি আমরা কোয়াশিওকরের শিশুটির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব কিন্তু তবুও পেটের কাছটা একটু ফোলা, মুখের কাছটা ফোলা। এখানে দেখো মুখটা কিন্তু শুকনো ঢুকে গেছে, আর হাত পা সবই একেবারে জীর্ণ, হাড় জিরজিরে, হাড় বেরিয়ে এসছে। তাহলে দুটো যে ক্ষেত্র আমরা দেখলাম এই পিইএমের, দুটো কিন্তু একটু আলাদা, একে অপরের থেকে একটু আলাদা। তাহলে চলো আমরা খুব ছোট্ট করে আমরা দেখে নেব। সেমিস্টার 1-এ যেহেতু খুব অল্প রয়েছে, সেম 4-এ অনেক ডিটেলে পড়তে হবে, সেজন্য খুব অল্প করেই আমরা এই অংশটা দেখে নেব যে প্রোটিনের অভাবে শিশুদের দেহে এক্স্যাক্টলি কী হয়। আমরা পিএম পড়লাম, এবং পিএমের দুটো স্পেকট্রাম আমরা পড়লাম, একটা হচ্ছে কোয়াশিওকর, একটা হচ্ছে ম্যারাসমাস। তাহলে আমরা ছবিটা দিয়েই বুঝতে পারছি বেশ পার্থক্য রয়েছে। তাহলে আমরা যদি ম্যারাসমাসটা দিয়ে শুরু করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে শীর্ণকায় দেহ, হাইলি ওয়েস্টেড বডি। উই ক্যান সি দ্যাট দ্য রিব কেজ ইজ অলসো প্রমিনেন্ট, অর্থাৎ তার বক্ষের যে পাঁজরের যে হাড়গুলো সেটা পর্যন্ত গোনা যাবে, এতটাই দেহে মাংসপেশির অভাব, হাইলি ইম্যাসিয়েটেড বডি। তাহলে এই যে ম্যারাসমাস কখন হচ্ছে না, ডায়েট মার্কলি ডেফিশিয়েন্ট
বোথ ইন বোথ প্রোটিন অ্যান্ড ক্যালোরিজ। অর্থাৎ সামগ্রিকভাবে তো তার শক্তির অভাব রয়েছে, শর্করা এবং ফ্যাট যার থেকে সে শক্তি পায় সেগুলোর তো অভাব রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে তার পুরো জীর্ণকায় দেহ, তার কি রয়েছে, তার রয়েছে প্রোটিনের অভাব। ঠিক আছে, তাহলে এই যে প্রোটিনের অভাব রয়েছে তার দেহে, এই প্রোটিনের অভাবটা কিন্তু মূলত কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে তার এই হাড় জিরজিরে শরীর দিয়ে। তাহলে এটা হচ্ছে প্রথম কারণ আমরা দেখলাম কেন হচ্ছে এটা। একই রকমভাবে আমরা কারণ যদি কোয়াশিওরকারে যাই, আমরা দেখতে পাচ্ছি একটা ওভারঅল কিন্তু ফোলা ভাব রয়েছে তার দেহে, কিন্তু এই ফোলা ভাবটা কিন্তু কোনো রকমভাবেই অতিপুষ্টির সঙ্গে মেলালে চলবে না। এটারও হওয়ার কারণ রয়েছে, এর কমপ্লিট প্রোটিন ডেফিসিয়েন্সি। এই শর্করা আর ফ্যাটের যা অভাব, তার থেকেও কি প্রোটিনের অভাবটা মারাত্মক রকমের বেশি, যার জন্য তার এটা হচ্ছে। এই যে ম্যারাসমাস, এটা ঘটে মোটামুটি ধরা পড়ে প্রথম 1 বছর বয়সের মধ্যেই কিন্তু ধরা পড়ে যায়। আর এই যে কোয়াশিওরকার, এটা কিন্তু 1 থেকে 4 বছরের মধ্যে ধরা পড়ে। যেটা বললাম এক্ষুনি, ওটা আবারও আমি বলছি যে দেহ থেকে মাংসপেশির ক্ষয় হয়েছে, ইম্যাসিয়েশন অফ মাসেলস, ওয়েস্টেড বডি, ক্ষয়প্রাপ্ত শিশু, দেহে কোনো রকম মাংসপেশি নেই, হাড়ের উপর চামড়া তাকে দেখলে মনে হবে। তাহলে ইম্যাসিয়েটেড অ্যান্ড ওয়েস্টেড, আর রিব কেজ প্রমিনেন্ট। এইখানে এবার পার্থক্য এলাম। আমরা বলেছিলাম যে এটা পুরো ফোলা একটা দেহ, তাহলে এই যে ফুলেছে, ফোলার কারণটাই হচ্ছে তীব্র প্রোটিনের অভাব। দেহের মধ্যে রক্তে থাকা যে সেরাম প্রোটিনসগুলো রয়েছে, সেরাম অ্যালবুমিন, সেরাম গ্লোবিউলিন, সেই প্রোটিনগুলো তৈরি হচ্ছে না বা পরিমাণে অত্যন্ত কম, যার ফলে কি হচ্ছে, তার কোষের থেকে যে তরলটা রয়েছে, বহিঃকোষীয় তরলের মধ্যে তরলের পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছে, এবং তার থেকে যেটা দেখা দিচ্ছে সেটাকে বলা হয় শোথ বা ইডিমা। দেহে জল জমাকে ডাক্তারি ভাষায় বলা হয় ইডিমা বা শোথ। সেই ইডিমা বা শোথ কিন্তু পরিলক্ষিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার পেটের মধ্যে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি ফোলা ভাব। আর কি, হাতগুলো রয়েছে এবং পায়ের পাতা, এটাকে বলা হচ্ছে পেডাল ইডিমা। ইডিমা মানে জল জমা দেহে, আর পেডাল ইডিমা মানে পায়ের পাতায় জল জমা। তার মারাত্মক রকমের প্রোটিনের অভাব রয়েছে। আর এই যে পেটে জল জমা, এটাকে বলা হচ্ছে অ্যাসাইটিস। এই পুরোটার কারণটাই হচ্ছে কি, কারণটা হচ্ছে কমপ্লিট প্রোটিন ডেফিসিয়েন্সি। রক্তের সেরাম অ্যালবুমিন এবং গ্লোবিউলিনের পরিমাণ অত্যন্ত কম। তাহলে এটা কিন্তু মূল পার্থক্য আমরা দেখলাম। শীর্ণকায় দেহ, মাংসপেশি একেবারেই নেই, ভীষণ রকমভাবে ক্ষয়প্রাপ্ত শিশু। আর এখানে দেখলাম এর তীব্র প্রোটিনের অভাব রয়েছে, কিন্তু সেই অভাবটা তার কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। উল্টে আমরা কি দেখতে পাচ্ছি না, জল দিয়ে দেহটা কিন্তু ফুলে গেছে প্রোটিনের অভাবে। এটা কোয়াশিওরকারে হয়। আর কি না, চুলের কিছু পরিবর্তন দেখা যায় এদের ক্ষেত্রে, না সহজেই কিন্তু টানলে উঠে আসে, আর পাতলা, থিন অ্যান্ড ইজি প্লাকেবিলিটি অফ হেয়ার। আর কি হচ্ছে না, যেহেতু দুজনের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে প্রোটিনের অভাব, তাই স্বাভাবিক রকমভাবেই বৃদ্ধি ভীষণভাবে স্তিমিত হবে। স্টান্টেড গ্রোথ, বৃদ্ধি স্তিমিত। ঠিক আছে, এদেরও স্টান্টেড গ্রোথ, কিন্তু যখন ওজন যন্ত্রে ওজন করা হবে জলের ওজনটা আমরা দেখতে পাবো, কিন্তু আসলে তার কিন্তু দেহে মাংসপেশিও সেরকম নেই, তার কিন্তু জলের জন্য দেহের ওজনটা হচ্ছে। এরও কিন্তু গ্রোথ স্টান্টেড, কিন্তু এর গ্রোথটা, এর বৃদ্ধি আরও বেশি পর্যায়ে স্তিমিত। আর কি, এবার আমরা মুখের দিকটায় আসি। দেখো এখানে মুখ কিন্তু শুষ্ক আর চোপসানো, অনেকটা ঠিক বাদরের যেরকম মুখটা হয় শুকনো, তাই এটাকে অনেক সময় বলা হয় মাংকি ফেস। কি বলা হচ্ছে? মাংকি ফেস। ঠিক আছে, আর এদের হচ্ছে মুন ফেস, মুখটা পুরো পূর্ণ চন্দ্রকার মতন, এদেরকে বলা হচ্ছে, এরা হচ্ছে কি না মুন ফেস। কেন না পুরো গোল ভরাট মুখ, এদেরকে বলা হয়, এটা হচ্ছে মাংকি ফেস। হ্যাঁ,
শুকিয়ে যাচ্ছে মুখটা। আর কি, চুল যেটুকু রয়েছে সেটা অত্যন্ত শুষ্ক, রিঙ্কলড, কুচকানো, আর খুব কম এদের রোগ প্রতিরোধ ক্ষমতা। অনবরত এদের সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া সব রকম হবে। এদেরও তাই একেবারে খুব কম রোগ প্রতিরোধ ক্ষমতা। আমরা একটু আগেই পড়লাম প্রোটিনের কাজ হচ্ছে দেহে অ্যান্টিবডি তৈরি করা। তাহলে প্রোটিনের তীব্র অভাবে দেহে ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি, যেটা আমাদের দেহের সৈন্য, বাইরে থেকে আসা যে জার্মসগুলো তাদের এগেনস্টে আমাদের দেহের অ্যান্টিবডি কাজ করবে। তাহলে অ্যান্টিবডি যদি তৈরি না হয় সেই কাজটা হবে না। ফলবশত কী হবে না, অনবরত সংক্রমণ ঘটতে থাকবে, জ্বর, সর্দি, কাশি এগুলো ঘটতেই থাকবে। এটা ম্যারাসমাস রোগীর ক্ষেত্রে যতটা প্রযোজ্য ঠিক ততটাই প্রযোজ্য কিন্তু কোয়াশিয়কার রোগীর ক্ষেত্রে। আর কি না, এদের কিন্তু ডায়রিয়াও দেখা যায়। আর এদের মানসিক এবং শারীরিক দু ধরনের বৃদ্ধি কিন্তু স্থিমিত। এদের কিন্তু শারীরিক বৃদ্ধি ভীষণভাবে স্থিমিত, এদের শারীরিক এবং মানসিক বৃদ্ধি দুটোই ভীষণ রকমভাবে স্থিমিত। তাহলে মোটামুটিভাবে আমরা দেখলাম যে এই যে প্রোটিনের অভাবে শিশুদের, বাড়ন্ত শিশুদের যে উপসর্গগুলো দেখতে পাওয়া যায়, PEM যেটাকে বলা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, তার দুটো স্পেকট্রাম, একটা আমরা দেখলাম ম্যারাসমাস আর একটা হচ্ছে কোয়াশিওকার। এটা আরও অনেক ডিটেলে তোমরা সেমিস্টার 4-এ পড়বে। এবার আমরা চলে যাচ্ছি তাহলে ওভারঅল যে কোনো মানুষের ক্ষেত্রেই যদি দেহে প্রোটিনের অভাব থাকে তাহলে ওভারঅল কী হতে পারে। বারবার ওই এক কথাগুলোই আসছে, দেখো ঘুরে ফিরে এক কথাগুলোই আসছে। আরেকবার করে আমরা একটু ঝালিয়ে নিই আমরা। তাহলে প্রথমে হচ্ছে অ্যান্টিবডি কম তৈরি হবে, তাই ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে প্রোটিনের অভাবে। আর কি না, দেহের বৃদ্ধি স্থিমিত থাকবে, গ্রোথ রিটার্ডেড, যার জন্য ওজন অত্যন্ত কম হবে। আর কি, প্রোটিনের অভাবে দেহের বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় তরলের যে সাম্যাবস্থা, যে ব্যালেন্সটা, সেইটা আর থাকবে না। ইন্ট্রাসেলুলার অ্যান্ড এক্সট্রাসেলুলার ফ্লুইড ব্যালেন্স ইজ হ্যাম্পার্ড, যার ফলে কি হচ্ছে না, অনেক সময় সিভিয়ার অ্যালবুমিন ডেফিসিয়েন্সিতে আমরা দেখতে পাই দেহের মধ্যে জল জমে, যেটাকে বলা হচ্ছে ইডিমা। আমরা পড়েছিলাম প্রোটিনের কাজে যে প্রোটিন ভীষণ রকমভাবে মানসিক বিকাশেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করে। তাহলে প্রোটিনের অভাবে মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য, সেটাও কিন্তু কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর কি না, বিভিন্ন যে আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, অর্গান সিস্টেমসগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট প্রোটিনের উপর কাজ করার জন্য। কারণ এনজাইমস, হরমোন সেগুলো হচ্ছে গিয়ে প্রোটিন দ্বারা তৈরি। তাহলে তাদের কার্যের ক্ষমতা, ফাংশনাল ক্যাপাসিটি, সেইটা অনেকটা হ্রাস হয়ে যাবে। আর কি না, আমাদের ত্বকে যে মেলানিন নামক রঞ্জক পদার্থ, তারও পরিমাণ কমে যাবে। যেহেতু এনজাইম, উৎসেচকের তৈরি হবে না প্রোটিন ছাড়া, সেই জন্য যে উৎসেচকগুলো আমাদের পরিপাকে সাহায্য করে, অর্থাৎ পরিপাককারী উৎসেচক, ডাইজেস্টিভ এনজাইমস, সেইগুলো তৈরি হবে না। ফলে হজমের গোলযোগ সেটাও দেখা যাবে, যেটা ডায়রিয়ার মাধ্যমে, ডায়রিয়া নামক উপসর্গের মাধ্যমে যেটা পরিলক্ষিত হয়। আর কি না, ওভারঅল হিমোগ্লোবিনের, গ্লোবিনটা হচ্ছে কি না প্রোটিন, তাহলে হিমোগ্লোবিন তৈরি হবে না, ফলে দেহে একটা রক্তাল্পতার সৃষ্টি হবে, অর্থাৎ অ্যানিমিয়া, এটাও কিন্তু প্রোটিনের তীব্রভাবে হয়। আর কি না, আমাদের চুল এবং নখ কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি, সেইটা সঠিকভাবে তৈরি হবে না, ফলে তাদেরও কিন্তু গঠনগত কিছু ডিফর্মিটি দেখা যাবে। আর কি না, ডিম লাইট ভিশন ইম্পেয়ার্ড, অর্থাৎ ওই যে রোডপসিনের অপসিন বলেছিলাম, যেটা প্রোটিন অপসিন, তো সেটা যদি তৈরি না হয় তাহলে আবছা আলোতে আমরা দেখতে পাবো না। এইটা পার্টিকুলারলি ভিটামিন এর অভাবজনিত যে উপসর্গ, তার মধ্যে আমরা আলাদা করে সেমিস্টার 2-তেও পড়ব, এবং অনেক বড় করে এইটুকু পোর্শন আমরা কিন্তু সেমিস্টার 4-এও পড়ব। তাহলে ওভারঅল আমরা দেখলাম যে কোনো ব্যক্তির, বিশেষ করে বাড়ন্ত শিশুদের এবং প্রাপ্তবয়স্ক লোকের যদি প্রোটিনের অভাব হয় তাহলে বিভিন্ন রকম দেহের মধ্যে এই পরিবর্তনগুলো দেখা যায়। তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, সেটা হচ্ছে যে ঠিক উল্টোটা। এতক্ষণ আমরা দেখলাম যে আমরা যদি আমাদের খাদ্য তালিকায় প্রোটিন সঠিক মাত্রায় গ্রহণ না করি, অর্থাৎ প্রোটিনের যদি অভাব হয় তখন কি হয় সেটা আমরা দেখলাম।
এইবার আমরা চলে যাচ্ছি উল্টোটায়, অর্থাৎ যদি আমার যা চাহিদা সেই চাহিদার তুলনায় যদি অনেক বেশি পরিমাণে আমি প্রোটিন গ্রহণ করি, দৈনন্দিন যদি সেটা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নানা রকম কিন্তু অসুবিধার সৃষ্টি হতে পারে। তাহলে আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে যে এফেক্টস অফ এক্সেস কনজাম্পশন অফ ডায়েটারি প্রোটিন। ডায়েটারি প্রোটিন যদি অতিরিক্ত মাত্রায় খাওয়া হয়, এক্সেস, তখন কি হবে? প্রোটিন মূলত দেহের মধ্যে যখন বিভিন্ন বিপাকীয় পথে যখন বিপাকজাত বিশেষ কিছু পদার্থ তৈরি করে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি, মূলত এগুলো কিন্তু নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ হিসেবে আমাদের বৃক্ক অর্থাৎ কিডনি সেগুলো দেহ থেকে মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। কি বললাম না? দ্য metabolism of protein leads to the formation of different types of metabolic wastes, particularly nitrogenous wastes, which are urea, uric acid, hippuric acid, etc. And that is got rid of the body by means of urine that is produced by your kidneys. অর্থাৎ আমাদের বৃক্ক অঙ্গ হিসেবে কি করছে? দেহে প্রোটিনের বিপাকজাত বিভিন্ন পদার্থগুলোকে দেহের বাইরে বের করতে সাহায্য করছে। কার মাধ্যমে? মূত্রের মাধ্যমে। এবার যদি অতিরিক্ত মাত্রায় প্রোটিন গৃহীত হয়, তাহলে চাপটা সরাসরি কার উপর পড়বে? আমাদের বৃক্কের উপরে। অর্থাৎ কিডনি উইল বি আন্ডার প্রেশার, ভীষণ রকম চাপ পড়ে যাবে। কেন চাপ পড়ে যাবে? বারবার তাকে তো বের করতে হবে দেহ থেকে। বেশি প্রোটিন খাওয়া হচ্ছে, বেশি প্রোটিনের বিপাক হচ্ছে, বিপাকজাত পদার্থগুলো বেশি হচ্ছে, বেশি ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রোডাকশন হচ্ছে, সেগুলো বারবার করে বেশি পরিমাণে দেহ থেকে বাইরে বের করতে হবে। তাহলে ওভারঅল কাজ করার পরিমাণটা বৃক্কের অনেক বাড়িয়ে দিতে হবে। এবার আমরা জানি কোনো কিছু জিনিস যদি অতিরিক্ত মাত্রায় কাজ করানো হয় বা চালানো হয়, সেটা খারাপ হয়ে যায়। তাহলে কিডনিও এক্ষেত্রে কোনো আলাদা ব্যাপার না, কিডনির ক্ষেত্রেও তাই হবে, কিডনিটা খারাপ হয়ে যেতে পারে। বিশেষ করে যার আশঙ্কা সবথেকে বেশি সেটা হচ্ছে কি না, বিভিন্ন রকমের কিডনি স্টোনস অর্থাৎ বৃক্কের পাথর তৈরি হবে। এই যে এখানে পাথর আমরা দেখতে পাচ্ছি, পাথর তৈরি হবে এবং যার ফলে কী হবে না, মারাত্মক রকমের ব্যথা অনুভূত হবে কিডনির এই স্টোনসের জন্য। আর কি, দেহে অতিরিক্ত মাত্রায় উৎসেচক বা হরমোনের গোলযোগ দেখা দিতে পারে। আরও যেটা হতে পারে যে ফ্যাটি লিভার নামক অসুখটি তৈরি হতে পারে। অতিরিক্ত প্রোটিন, বিশেষ করে যদি আমরা প্রাণীজ প্রোটিন বেশি খাই, দুধ, মাছ, মাংস, ডিম, যেগুলো অত্যন্ত অতিরিক্ত মাত্রায় খাই, এগুলো প্রত্যেকটার মধ্যেই কি থাকছে হচ্ছে কোলেস্ট্রল। তো তার ফলে একটা রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে। আর কি না, গাউটি আর্থ্রাইটিস ইন প্রিডিসপোজড ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ কিছু এমন ব্যক্তি রয়েছে যাদের একটা বংশগতভাবে গেটে বাত হওয়ার প্রবণতা রয়েছে। তো তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু এই গেটে বাত রোগটি হবে। আর এর বাইরে মাথা ধরা, অবসাদ, ক্লান্তি, এরকম ছোটোখাটো কিছু উপসর্গ কিন্তু দেখতে পাওয়া যাবে। কিন্তু মূলত অতিরিক্ত মাত্রায় প্রোটিন গ্রহণ করলে ক্ষতিগ্রস্ত হবে আমাদের বৃক্ক, সেখানে পাথর তৈরি হতে পারে, হরমোনের গোলযোগ বিশেষভাবে দেখা যায়, ফ্যাটি লিভার হয় এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ওভারঅল আমরা জানলাম যে প্রোটিন অতিরিক্ত মাত্রায় গৃহীত হলে দেহের মধ্যে কী অসুবিধা হতে পারে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। নাইট্রোজেন সাম্য, নাইট্রোজেন ব্যালেন্স। দেখো, আবার আমরা একটু পুরনো পড়ায় ফিরে যাই। আমরা কি পড়েছিলাম? প্রোটিন হচ্ছে এমন একটি যৌগ যার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন রয়েছে। তাহলে প্রোটিন আমাদের দেহে প্রবেশ করছে মানে আমাদের দেহে কে এলো না, নাইট্রোজেন এলো। এই যে নাইট্রোজেন দেহের মধ্যে আমরা গ্রহণ করছি প্রোটিনের মাধ্যমে, আবার আমাদের মলমূত্র এবং আমাদের ঘাম তার মাধ্যমেও কিন্তু দেহের বাইরে অনেক নাইট্রোজেন বেরিয়ে যাচ্ছে। তাহলে নাইট্রোজেন দেহের মধ্যে প্রবেশ করছে, আবার নাইট্রোজেন দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে দুটো ঘটনা এত সুন্দরভাবে হয় যে আমাদের দেহে নাইট্রোজেনের পরিমাণ একটা
স্টেবল কন্ডিশনে থাকে। কীরকম না, স্টেবল কন্ডিশনে কীভাবে থাকে দেখো, এটা একটা সিম্বলিকভাবে দেখানো রয়েছে। ঠিক যতটা নাইট্রোজেন গৃহীত হচ্ছে ঠিক ততটা নাইট্রোজেনই কিন্তু দেহের বাইরে আবার নির্গতও হয়, এবং হওয়ার ফলে কি হচ্ছে, একদম স্ট্রেট লাইন রয়েছে, মানে কি একটা সাম্যাবস্থা বজায় রয়েছে। আ ব্যালেন্স ইজ মেনটেন্ড। Why? Because the amount of nitrogen consumed is equal to amount of nitrogen excreted by the body. If consumption is equal to excretion, তখন আমরা সেই অবস্থাটাকে কি বলি, আমরা বলে থাকি নাইট্রোজেন সাম্য বা নাইট্রোজেন ব্যালেন্স। আমরা কি বলবো, আমরা বলবো নাইট্রোজেন সাম্য। যতটা গ্রহণ হচ্ছে, গ্রহণ ইজ ইকুয়াল টু ঠিক ততটাই কি হচ্ছে, বহিষ্করণ। যতটা গৃহীত হলো ঠিক ততটাই দেহের বাইরে বেরিয়ে গেল। তাহলে একটা সাম্যাবস্থা মেনটেন হচ্ছে, এটাকে আমরা কি বলবো, নাইট্রোজেন সাম্য। তাহলে এবার আমরা চলে যাচ্ছি এর বাইরে আর কি কি হতে পারে। এবার দেখো, তাহলে আমরা এক্ষুনি যেটা বললাম যে নাইট্রোজেন সাম্য আমরা কাকে বলছি, ঠিক যতটা পরিমাণে নাইট্রোজেন গৃহীত হচ্ছে দেহে ঠিক ততটা পরিমাণই নাইট্রোজেন যদি দেহের বাইরে মলমূত্র এবং ত্বকের ঘামের মাধ্যমে নির্গত হয়, তখন সেই অবস্থাকে আমরা বলছি নাইট্রোজেন সাম্য বা নাইট্রোজেন ব্যালেন্স। এবার দেখো, তাহলে এটা কি অনেক সময় বলা হয় নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম। এই যে সাম্যর কথা বলছি না, নাইট্রোজেন ব্যালেন্সকে অনেক সময় বলা হয় নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম। এবার এর বাইরে আরও দু রকমের অবস্থা তৈরি হতে পারে। কীরকম না, পজিটিভ ব্যালেন্স, অর্থাৎ ধনাত্মক নাইট্রোজেন সাম্য। ধনাত্মক মানে আমি ধনী ব্যক্তি হয়ে গেলাম, অর্থাৎ আমার দেহে প্রোটিন বেশি পরিমাণে রয়েছে, অর্থাৎ আমার গৃহীত যে পরিমাণ নাইট্রোজেন দেহের মধ্যে এলো তার তুলনায় আমার দেহ কম পরিমাণ নাইট্রোজেন নির্গত করলো। তাহলে দেহে একটা বেশি পরিমাণ নাইট্রোজেনের ব্যাপার থাকছে, তখন সেই রকম অবস্থাটাকে কি বলা হচ্ছে, বলা হচ্ছে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স, অর্থাৎ ধনাত্মক নাইট্রোজেন সাম্য। এবং মূলত গর্ভাবস্থায় বা যারা টিনেজ যে বাচ্চারা বা বৃদ্ধির বয়সে ইনফ্যান্ট শিশুদের ক্ষেত্রে বা রোগের পর যখন আস্তে আস্তে সেরে ওঠার সময় হিলিং, সেই সময় কিন্তু বেশিরভাগ এই পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স বা ধনাত্মক নাইট্রোজেন সাম্য দেখতে পাওয়া যায়। এবার ঠিক উল্টোটা, অর্থাৎ আমি যতটা পরিমাণ নাইট্রোজেন গ্রহণ করলাম তার তুলনায় আমার দেহ থেকে নাইট্রোজেন বেশি পরিমাণে বেরিয়ে যাচ্ছে মলমূত্র এবং ঘামের মাধ্যমে, তখন ন্যাচারালি কী হবে না, আমার দেহে নাইট্রোজেন পরিমাণ কমতে থাকবে। তখন আমি আর ধনী ব্যক্তি নেই, তখন কি হয়ে গেলাম, আমি ঋণী ব্যক্তি হয়ে গেলাম। অর্থাৎ এই যে নাইট্রোজেন সাম্য, এটাকে তখন বলা হচ্ছে ঋণাত্মক নাইট্রোজেন সাম্য। অর্থাৎ আমার বডি একটা নেগেটিভ স্টেটে চলে গেছে, লসে রান করছি আমি। তাহলে এটাকে কি বলা হচ্ছে, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। কখন হচ্ছে দেখো, যখন অত্যন্ত কম পরিমাণে প্রোটিনযুক্ত খাদ্য আমি গ্রহণ করছি, খুব কম প্রোটিন রয়েছে আমার খাদ্যে, বা আমার যখন অপুষ্টিতে আমি ভুগছি তখনও রয়েছে আমার রক্তের মধ্যে অত্যন্ত কম প্রোটিন, তাহলে তখনও কিন্তু এই ঘটনাটা ঘটছে। তাহলে এইটা হচ্ছে কি বলছে না, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। তাহলে মোটামুটি আমরা পজিটিভ আর নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স ব্যাপারটা কি সেটা আমরা দেখলাম। এবার তাহলে ওভারঅল আমার কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, পজিটিভ আর নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স কি দাঁড়াচ্ছে না, পজিটিভ কখন বলছে না, যখন গ্রহণ বহিষ্করণের তুলনায় অনেক বেশি, ঠিক আছে, এবং বিশেষ কিছু হরমোন তারা কিন্তু এই পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স করায়। কারা কারা না, গ্রোথ হরমোন, ইনসুলিন হরমোন, তারা কিন্তু এই পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স করায়। গ্রোথ হরমোন, ইনসুলিন, অ্যান্ড্রোজেনিক যে হরমোনগুলো সেগুলো। আর যখন দেহ একটা ঋণাত্মক নাইট্রোজেন সাম্যে চলে যাচ্ছে তখনও কিন্তু ঠিক উল্টোটা হচ্ছে, অর্থাৎ আমার বহিষ্করণ অনেক বেশি, গ্রহণ অনেক কম। এবং কখন হচ্ছে, বারবারই বললাম যে তীব্র অপুষ্টি, না খেয়ে রয়েছে কেউ অনেক দিন ধরে, স্টারভেশন,
তখন এই ঘটনাটাগুলো ঘটছে, বা প্রচণ্ড রকম অসুস্থ কোনো ব্যক্তি মুখ দিয়ে কিছুই গ্রহণ করতে পারছে না, ক্রনিক ইলনেস, অ্যাকিউট ইলনেস তখন হচ্ছে। এবং এছাড়াও কিছু হরমোন আমাদের দেহে এই কাজটা করে, দেহে একটা ঋণাত্মক নাইট্রোজেন সাম্য তৈরি করতে পারে। কারা কারা? কর্টিকোস্টেরয়েড হরমোন এবং T4 হরমোন। তাহলে ওভারঅল আমরা পজিটিভ আর নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স, অর্থাৎ ধনাত্মক নাইট্রোজেন সাম্য কাকে বলে, ঋণাত্মক নাইট্রোজেন সাম্য কাকে বলে, ধনাত্মক নাইট্রোজেন সাম্য দেহে কখন কখন হতে পারে এবং ঋণাত্মক নাইট্রোজেন সাম্য দেহে কখন কখন হতে পারে, সেগুলো আমরা দেখলাম। তাহলে নাইট্রোজেন সাম্যকে ওভারঅল আমরা কিভাবে একটা ফর্মুলার সাহায্যে আমরা কীভাবে বলবো, দেখো এতক্ষণ ধরে বললাম নাইট্রোজেন সাম্য, সেটাকে বলা হচ্ছে বডি নাইট্রোজেন ব্যালেন্স, ঠিক আছে, বা নাইট্রোজেন ইকুইলিব্রিয়ামও আমরা এখানে বলতে পারি, বডি নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম। তাহলে সেই বডি নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম কী করে হচ্ছে না, বা বডি নাইট্রোজেন ব্যালেন্স, এটাকে যদি আমি বি দিয়ে ডিনোট করি, বি হচ্ছে নাইট্রোজেন ব্যালেন্স, ঠিক আছে। সেটা কিভাবে করা হচ্ছে না, যতটা পরিমাণ আমার নাইট্রোজেন গৃহীত হলো, অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ইনটেক আই, তার থেকে মাইনাস অর্থাৎ বাদ দেওয়া হচ্ছে কাকে, তিনটে জিনিসকে একসাথে অ্যাড করে বাদ দেওয়া হচ্ছে। কি কি না, ইউ মানে হচ্ছে ইউরিনে কতটা নাইট্রোজেন বেরিয়ে গেল, এফ মানে হচ্ছে মলের মাধ্যমে কতটা নাইট্রোজেন বেরোলো, নাইট্রোজেন লস্ট ইন ফিকাল ম্যাটার, আর এস হচ্ছে স্কিন অর্থাৎ চামড়ার মাধ্যমে, ঘামের মাধ্যমে কতটা নাইট্রোজেন বেরিয়ে গেল। অর্থাৎ নাইট্রোজেন বেরিয়ে যাওয়ার যে তিনটে আলাদা আলাদা রুট, সেই কতটা পরিমাণ নাইট্রোজেন বেরিয়ে যাচ্ছে সেটা পুরোটা এক জায়গায় অ্যাড করা হচ্ছে, এবং যতটা পরিমাণ নাইট্রোজেন খাওয়া হচ্ছে, ইনজেস্টেড নাইট্রোজেন, তার থেকে এই পুরোটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার বডির নাইট্রোজেন ব্যালেন্স, এবং এটা সব সময় সমান সমান হয়। তাহলে মোটামুটি আমরা নাইট্রোজেন ব্যালেন্স, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স আর নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স আমরা পড়লাম। এবার এতক্ষণ ধরে নাইট্রোজেন নিয়ে অনেক কথা হলো। আমরা প্রোটিন চ্যাপ্টার পড়ছি, এবং আমরা এটাও জানি যে প্রোটিনের মাধ্যমেই কিন্তু নাইট্রোজেনটা আমাদের দেহের মধ্যে এলো। তাহলে এই প্রসঙ্গে একটা তথ্য তোমাদেরকে কিন্তু জানতে হবে। কি তথ্য? খুব ইম্পর্ট্যান্ট তথ্যটা, সেটা হচ্ছে প্রোটিনের মধ্যে নাইট্রোজেন কতটা থাকে। হোয়াট ইজ দ্য নাইট্রোজেন কন্টেন্ট অফ প্রোটিন? দেখো, নাইট্রোজেন কন্টেন্ট অফ প্রোটিন হচ্ছে কত? 16%। অর্থাৎ 16 গ্রাম থাকবে, 16 গ্রাম নাইট্রোজেন থাকবে কততে? 100 গ্রাম প্রোটিনে। 100 গ্রাম প্রোটিনে 16 গ্রাম থাকবে। তাহলে 1 গ্রাম নাইট্রোজেন কতটা প্রোটিনে থাকবে? 1 গ্রাম থাকবে 100/16 গ্রাম প্রোটিনে, তাই তো? তাহলে এটাকে আমি যদি করি তাহলে আমার আসছে 6.25। তাহলে 1 গ্রাম নাইট্রোজেন আমি পাবো 6.25 গ্রাম প্রোটিনে। এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এর থেকে আর কিচ্ছু বেশি রাখার দরকার নেই, যে প্রোটিনের নাইট্রোজেনের পরিমাণ কত না 16%। ঠিক আছে? তাহলে প্রোটিনের মধ্যে আমি কতটা নাইট্রোজেন খেলাম আমি কী করে বের করব না, যতটা আমি প্রোটিন খেলাম সেইটাকে আমি যদি 6.25 দিয়ে ভাগ দিই, আমি কিন্তু তাহলে আমি পেয়ে যাব যে আমি কতটা পরিমাণ নাইট্রোজেন খেলাম। তাহলে আশা করছি এটা বুঝে গেছো তোমরা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। দেখি কি আছে। অ্যাসেসমেন্ট অফ প্রোটিন কোয়ালিটি, অর্থাৎ প্রোটিন কতটা ভালো, প্রোটিনের গুণগত মান কীরকম, সেটা একটা ভালো প্রোটিন না সেটা একটা খারাপ প্রোটিন না সেটা মোটামুটি ভালো প্রোটিন। তাহলে এরকম খারাপ ভালো এরমভাবে বললে তো আমরা বোঝাতে পারবো না। বিজ্ঞানীরা কি করেছে না, কোনো প্রোটিনের গুণগত মান বোঝানোর জন্য নানা ধরনের পদ্ধতি অ্যাভেলেবেল রয়েছে। সেই পদ্ধতিগুলো আমরা কিন্তু পড়ব। সেই পদ্ধতিগুলো অর্থাৎ প্রোটিনের গুণগত মান নির্ধারণের বিভিন্ন পদ্ধতি আমরা পড়তে চলেছি। প্রথম যে পদ্ধতিটা তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে প্রোটিন এফিসিয়েন্সি রেশিও। প্রোটিন এফিসিয়েন্সি রেশিও অর্থাৎ প্রোটিনের
কার্যক্ষমতার অনুপাত, কি বলছি আমরা এটাকে, প্রোটিনের কার্যক্ষমতার অনুপাত, কতটা কাজ করতে পারছে, কার্যক্ষমতার রেশিও বলছি, তাই অনুপাত। তাহলে এই প্রোটিনের কার্যক্ষমতার অনুপাত অর্থাৎ প্রোটিন এফিসিয়েন্সি রেশিও, এই শর্ট ফর্মের ফুল ফর্ম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মাথায় রাখতে হবে তোমাদের। তাহলে চলে আসছি ব্যাপারটা কি না, কার্যক্ষমতার অনুপাত। কার্যক্ষমতা, প্রোটিনের কাজ হচ্ছে কি দেহের বৃদ্ধি করা, তাই তো। তাহলে প্রোটিন কতটা কাজ করতে পারছে অর্থাৎ কতটা দেহের ওজন বাড়াতে পারছে, সেই কাজ কতটা করতে পারছে সেটা মাপাই হচ্ছে এইটার বিষয়বস্তু। কীরকম না, ইট মেজার্স আ প্রোটিনস কোয়ালিটি by calculating the weight gain in grams of a test subject, usually rats, divided by the grams of protein they consumed. অর্থাৎ কোনো একটা পরীক্ষাধীন প্রাণী, ধরে নিলাম কিছু ইঁদুরদেরকে প্রোটিনযুক্ত খাবার খাওয়ানো হলো এবং কয়েকদিন বাদে তাদেরকে ওজন করা হলো। তাহলে প্রোটিনটা যদি সত্যিই ভালো হয়ে থাকে তাহলে তাদের ওজন বাড়ার কথা, কেননা প্রোটিনের কাজ হচ্ছে কি ওজনটাকে বাড়ানো, দেহের বৃদ্ধি করানো। তাহলে দেহের বৃদ্ধি আমরা কীভাবে মাপবো, আমরা তাদের ওজন দিয়ে মাপবো। তাহলে যদি এই ফর্মুলায় ফেলে দেখা যায় যে তাদের ওজন কতটা বেড়েছে, গেইন ইন বডি ওয়েট, অর্থাৎ দেহের বৃদ্ধি বা ওজনের বৃদ্ধি কিসে, গ্রামে, এবং সেটাকে ভাগ দেওয়া হয় কতটা পরিমাণে প্রোটিন খাওয়ানো হয়েছে গ্রামে, দিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে কি না ইনক্রিজ ইন বডি ওয়েট পার গ্রাম অফ প্রোটিন। 1 গ্রাম প্রোটিন খেয়ে তার কতটা ওজন বাড়লো, সেটাই হচ্ছে কি প্রোটিনের কার্যক্ষমতার অনুপাত, অর্থাৎ PER মানে প্রোটিন এফিসিয়েন্সি রেশিও। প্রোটিনের কাজ দেহের বৃদ্ধি করা, তাহলে কোনো প্রোটিনের PER বেশি মানে সেই প্রোটিন খেলে বেশি ওজন বাড়বে, বা কোনো প্রোটিনের PER কম মানে সেই প্রোটিন খেলে দেহের ওজন অতটা বাড়াতে পারবে না। তাহলে আশা করছি তোমরা এই পদ্ধতিটা বুঝতে পেরেছো যে প্রোটিনের কার্যক্ষমতার অনুপাত। এইবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পরীক্ষা, সেটা হচ্ছে কি না ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট, অর্থাৎ প্রোটিনের পাচনাঙ্ক পদ্ধতি। ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট, প্রোটিনের পাচনাঙ্ক পদ্ধতি। কি বলছি আমরা বলছি প্রোটিনের পাচনাঙ্ক পদ্ধতি। তাহলে পাচনাঙ্ক যখন বলছি মানে খেয়ে কতটা আমি হজম করলাম এবং কতটা পরিমাণে আমার রক্তে প্রোটিনটা পৌঁছাতে পারলো। মানে আমি যদি আরও সরল করে বলি, কোনো একটা প্রোটিন কতটা আমি শোষণ করতে পারলাম, সেই শোষণ করতে পারার পরিমাণটাই হচ্ছে কি না ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট, ডিসি, বা প্রোটিনের পাচনাঙ্ক পদ্ধতি। কিভাবে করা হয় না, দ্য টার্ম ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট অফ প্রোটিন রিফার্স টু দ্য পার্সেন্টেজ অফ ইনজেস্টেড প্রোটিন অ্যাবজর্বড ইনটু দ্য ব্লাড, মানে ওই প্রোটিনটা খাওয়ার পর কতটা পরিমাণে আমার দেহে ওই প্রোটিনটা শোষিত হতে পারলো। আমরা জানি যে কোনো খাবার খেলে সেটা আগে হজম হবে, অর্থাৎ পরিপাক ডাইজেশন ব্যাপারটা হবে, এবং হজম হয়ে যাওয়ার পরে কি হবে, আমার যেটা দেহে কাজে লাগলো না সেটা মল হয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যেটা দেহে আমার কাজে লাগবে সেটা আমার রক্তের স্রোতে মিশে যাচ্ছে, সেটাই হচ্ছে শোষণ। তাহলে কতটা পরিমাণে প্রোটিন শোষিত হলো সেই পরিমাণটাই হচ্ছে কি না প্রোটিনের পাচনাঙ্ক পদ্ধতি। এবার এইখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে। কীরকম ব্যাপার না, যতটা পরিমাণে শোষিত হলো আমার দেহে ওই প্রোটিন থেকে আমার রক্তে এলো, ঠিক ততটাই কিন্তু আমার বাকিটা আমার যে দেহে থাকবে পুরোটাই তা কিন্তু নয়। কিছুটা পরিমাণ নাইট্রোজেন কিন্তু আমার দেহ নিজেও তৈরি করতে পারে, সেটাও কিন্তু চলে আসবে আমার রক্তে। আমি খেলাম ঠিকই, কিন্তু এর বাইরেও তো আমার দেহে প্রোটিন তৈরি করতে পারে, তাহলে সেটাও তো আমার রক্তে চলে আসবে। আবার শুধু তাই নয়, কিছুটা পরিমাণ যেটা আমার রক্তে এলো তার আবার কিছুটা পরিমাণ হতেই পারে যে আমার রক্তে পুরোটা এলো না, কিছুটা মলের মাধ্যমে বেরিয়ে গেল। তাহলে মলের মাধ্যমে নাইট্রোজেন নষ্ট হতে পারে,
বেরিয়ে যেতে পারে, আবার কিছুটা পরিমাণে নাইট্রোজেন আমার দেহ তৈরিও করতে পারে। তাহলে এই দুটো ব্যাপারকে কিন্তু মাথায় রাখতে হবে যখন এইটা বের করা হয়। তাহলে এইটা বের করার জন্য একটা বিশেষ ফর্মুলা দেওয়া হয়। তাহলে ফর্মুলায় যাওয়ার আগে আমাকে ওই দুটো জিনিস মাথায় রাখতে হবে যে কিছুটা নাইট্রোজেন আমার দেহ নিজে তৈরি করেছে, আবার কিছুটা নাইট্রোজেন আমার দেহ থেকে মল এবং মূত্রের মাধ্যমে বেরিয়ে চলে গেছে। অর্থাৎ রক্তে যে নাইট্রোজেনটা রয়েছে পুরোটাই যে ওই প্রোটিনটা খাওয়ার জন্যই এসছে তা কিন্তু নয়। সেজন্য যেগুলো বেরিয়ে গেছে সেগুলোকে আমাকে বাদ দিতে হবে, বা আমার দেহ যেটা তৈরি করলো সেটাও আমাকে বাদ দিতে হবে। তাহলে এখানে কি বলছে দেখো, when a protein food is ingested, the nitrogen found in the feces consist of both endogenous nitrogen. endogenous nitrogen মানে হচ্ছে যে নাইট্রোজেনটা আমার দেহ তৈরি করলো, যে নাইট্রোজেনটা দেহে তৈরি হলো সেইটা হচ্ছে এন্ডোজেনাস নাইট্রোজেন। তা সেটা তো আর ওই খাবারটা থেকে এলো না বা রক্তে শোষিত হলো না, সেটা তো দেহের মধ্যে তৈরি হয়েছে। আর কি, অ্যান্ড নাইট্রোজেন লস্ট ইন ডাইজেশন। তাহলে টু ফাইন্ড আউট দ্য নাইট্রোজেন লস্ট ইন ডাইজেশন, এন্ডোজেনাস নাইট্রোজেন ইন ফিসিস শুড অলসো বি ডিটারমাইন্ড। অর্থাৎ ওই যে আমার দেহ যতটা নাইট্রোজেন তৈরি করলো সেটাও তো হতে পারে মলমূত্র দিয়ে বেরিয়ে গেল। তাহলে আমি ফর্মুলাটা যখন পড়ব তখন ফর্মুলায় আমায় কীভাবে দেখতে হবে, প্রোটিনের পাচনাঙ্ক ডিসি, ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট, সেটা ইজ ইকুয়াল টু কী বলা হচ্ছে, গৃহীত নাইট্রোজেন, কতটা নাইট্রোজেন খেলাম তার থেকে আমাকে বাদ দিতে হবে মাইনাস, কি বাদ দেব না, মলে নির্গত নাইট্রোজেন, যতটা মলের মধ্যে নাইট্রোজেন বেরিয়ে গেছে সেটা তো আমার দেহে কাজে এলো না, তাহলে সেটাকে বাদ দেব। এবং মলে যে নাইট্রোজেনটা ছিল তার মধ্যে ওই নাইট্রোজেনটা লুকিয়ে রয়েছে যেটা আমার দেহ তৈরি করেছিল, তাহলে এন্ডোজেনাস ফিকাল নাইট্রোজেন সেটাকে বলা হচ্ছে। অর্থাৎ মলের নাইট্রোজেনের মধ্যে লুকিয়ে রয়েছে দেহে তৈরি হওয়া নাইট্রোজেন, সেটাও মল দিয়ে বেরোতে পারে। তাহলে মলের নাইট্রোজেন থেকে বাদ দিতে হবে যেটা দেহে তৈরি হওয়া নাইট্রোজেন, এটার থেকে এটা বাদ দিয়ে একটা পরিমাণ পাবো, এবং সেইটাকে বাদ দিতে হবে কার থেকে না, যতটা পরিমাণে নাইট্রোজেন আমি খেয়েছিলাম। অর্থাৎ নাইট্রোজেন ইনটেক মাইনাস ফিকাল নাইট্রোজেন, যে নাইট্রোজেন মলে বেরিয়ে গেছে, এবং তার থেকে বাদ দেবো কি না, আমার দেহে তৈরি হওয়া নাইট্রোজেন যেটা মল দিয়ে বেরোবে, অর্থাৎ এন্ডোজেনাস ফিকাল নাইট্রোজেন, এবং পুরোটাকে ভাগ দিতে হবে গৃহীত নাইট্রোজেন দিয়ে। এবং বলছি যেটা পার্সেন্টেজ, অর্থাৎ শতাংশে প্রকাশ করতে হবে। তাহলে ইনটু কী করবো আমি 100। তাহলে তোমাদের খুব ভালো করে জানতে হবে এই ফর্মুলাটা, কেননা তোমাদের এমসিকিউতে 4 রকমের ফর্মুলা তুলে দিয়ে বলবে যে কোনটা ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্টের ফর্মুলা, তখন কিন্তু শুধু এই পোর্শনটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে বেছে নিতে হবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে প্রোটিনের পাচনাঙ্ক পদ্ধতি সেটা অ্যাকচুয়ালি কী, এবং সেটা আমরা কোন ফর্মুলা দিয়ে আমরা বোঝাতে পারি। এবার চলে যাচ্ছি আরেকটা প্রোটিনের গুণগত মান পরিমাপের পদ্ধতি, এবং খুব কমন একটা পদ্ধতি, সেটাকে বলা হয় প্রোটিনের জৈব মূল্য বা বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন। কি বলবো আমরা, জৈব মূল্য। আমরা বলবো প্রোটিনের জৈব মূল্য, বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন, বা বিভি, শর্ট ফর্ম আমরা বলে থাকি বিভি, খুব ইম্পর্টেন্ট টার্মটা। তাহলে এই বিভি ব্যাপারটা কি না, বায়োলজিক্যাল ভ্যালু হচ্ছে আমার দেহে আমি প্রোটিনটা খাচ্ছি কেন, আমার দেহের গ্রোথ মানে দেহের বৃদ্ধি এবং দেহের ক্ষয়পূরণ করার জন্য। তাহলে পরে এই যে জৈব মূল্য, এটা মূলত কি পরিমাপ করে না, গৃহীত যে প্রোটিন সেটা দেহে বিভিন্ন রকম কাজ, বিশেষ করে দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণ, সেইটা কতটা করতে পারলো, সেইটাই হচ্ছে আমার প্রোটিনের জৈব মূল্য। এটাও কিন্তু একটা ফর্মুলা দিয়ে দেওয়া হয়, কি কি না, আমি কতটা নাইট্রোজেন হজম করতে পারলাম, পাচিত নাইট্রোজেন, তার থেকে বাদ দেওয়া হবে আমার যে নাইট্রোজেন দেহ থেকে বেরিয়ে গেল, নির্গত নাইট্রোজেন, এবং পুরোটাকে ভাগ দিতে হবে গৃহীত আমার পাচিত নাইট্রোজেন দিয়ে, এবং সেটা ইনটু 100 হচ্ছে আমার বায়োলজিক্যাল ভ্যালু বা প্রোটিনের জৈব মূল্য।
নাইট্রোজেন কতটা হজম করতে পারলাম, তার থেকে কতটা নাইট্রোজেন আমার দেহের বাইরে বেরিয়ে গেল। তাহলে সেই পরিমাণটা আমার দেহে কাজে দিল আমার দেহের বৃদ্ধি ক্ষয়পূরণের জন্য। এবং যেহেতু শতাংশে প্রকাশ করব, তাই কতটা নাইট্রোজেন পাচন হলো সেটা দিয়ে ভাগ করে আমরা মাল্টিপ্লাই করব কি দিয়ে, 100 দিয়ে। তাহলেই আমি পেয়ে যাব সেই প্রোটিনের কি, জৈব মূল্য। আশা করি তোমরা বিবি বুঝেছ। এবং মূলত এই বিবির উপরে ডিপেন্ড করেই কিন্তু পরে আমরা একটা টার্ম পড়বো, রেফারেন্স প্রোটিন। ডিমের বায়োলজিক্যাল ভ্যালু কিন্তু খুব হাই, 96 তার বায়োলজিক্যাল ভ্যালু, এবং সেটাকে রেফারেন্স প্রোটিন হিসেবে ধরা হয়। তাহলে সেই বায়োলজিক্যাল ভ্যালু দেখা গেছে যে মূলত প্রাণীজ প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু অনেকটা হাই, জৈব মূল্য অনেকটা বেশি। তাহলে মোটামুটি এই পদ্ধতিটা আমরা জানলাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের পদ্ধতি। পরের পদ্ধতি হচ্ছে কি, নিট প্রোটিন ইউটিলাইজেশন, অর্থাৎ নিট প্রোটিনের সদ্ব্যবহার। কতটা দেহে সদ্ব্যবহার হলো প্রোটিনের, নিট প্রোটিন সদ্ব্যবহার। ঠিক আছে, নিট প্রোটিন সদ্ব্যবহার, কতটা আমার দেহ করতে পারলো ব্যবহার। এবং কতটা করতে পারলো মানে কি না, আমার কতটা হজম হলো, কতটা হজম হওয়ার পর রক্তে আমার মিশলো, শোষণ হলো, সেটা আমরা পড়েছিলাম পাচনাঙ্ক দিয়ে। আর তারপর আমরা জৈব মূল্য দিয়ে পড়লাম গৃহীত প্রোটিন কতটা আমার দেহের বৃদ্ধি আর ক্ষয়পূরণ করতে পারলো, অর্থাৎ সেটা আমরা পড়েছিলাম কি দিয়ে, জৈব মূল্য দিয়ে। অর্থাৎ এই প্রোটিনের সদ্ব্যবহার হচ্ছে অ্যাকচুয়ালি কি না, আমাকে সেখানে কতটা আমি শোষণ করতে পারলাম, আমার পাচনাঙ্ক সেটাও মাথায় রাখতে হবে, আবার একই সাথে আমার জৈব মূল্যটাকেও মাথায় রাখতে হবে। তাহলে এটা এই ফর্মুলা দিয়ে দেওয়া হয়, নিট প্রোটিনের সদ্ব্যবহার হচ্ছে প্রোটিনের পাচনাঙ্ক ইনটু প্রোটিনের জৈব মূল্য ডিভাইডেড বাই 100। তাহলে এটা হচ্ছে আমার নিট প্রোটিনের সদ্ব্যবহার। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পদ্ধতি যার দ্বারা প্রোটিনের গুণগত মান মাপা হয়, সেটা হচ্ছে কি না, নিট প্রোটিন রেশিও, অর্থাৎ নিট প্রোটিন অনুপাত। এটাকে বলা হয় নিট প্রোটিন অনুপাত। নিট প্রোটিন অনুপাত কীভাবে করা হচ্ছে না, NPR, need protein ratio, is calculated by adding the loss in the weight of control group to the gain in weight of the test group and dividing the total weight by the quantity of protein consumed by the test group। অর্থাৎ দুটো আলাদা গোষ্ঠী নেওয়া হচ্ছে, একটা পরীক্ষা করা হচ্ছে। একটা প্রোটিনের NPR বের করার জন্য একটা পরীক্ষা করা হয়। কীরকম, দুটো আলাদা গোষ্ঠী নেওয়া হয়েছে, একটা গোষ্ঠীতে তাদেরকে সেই পরীক্ষাধীন প্রোটিনটা খাওয়ানো হলো, আর আরেকটা গোষ্ঠীকে ওই প্রোটিনটা খাওয়ানো হলো না। তাহলে প্রোটিন যখন খাওয়ানো হলো, আমি ধরে নিচ্ছি তাদের ওজনটা বাড়বে। তাহলে তাদের ওজন কতটা বাড়লো সেইটা আমাকে অ্যাকাউন্ট করতে হবে, অর্থাৎ গেইন ইন ওয়েট অফ দ্য টেস্ট গ্রুপ। সেই প্রোটিন, পরীক্ষাধীন প্রোটিনটা খাইয়ে কতটা ওজন বাড়লো সেইটা আমি নিলাম। তার সঙ্গে যোগ করতে হবে লস ইন ওয়েট অফ দ্য নন প্রোটিন গ্রুপ, অর্থাৎ আরেকটা যে গোষ্ঠী যাকে ওই প্রোটিনটা খাওয়ানো হয়নি, তাহলে তাদের ওজন বৃদ্ধি হয়নি, তাদের ওজন কমেছে, হ্রাস হয়েছে। তাহলে সেই ওজন হ্রাসের পরিমাণটা নেওয়া হলো, লস ইন ওয়েট অফ দ্য নন প্রোটিন গ্রুপ। এটাও গ্রামেই নেওয়া হচ্ছে। হলো, দুটোকে যোগ করা হলো এবং পুরোটাকে ভাগ দেওয়া হলো যতটা পরিমাণ প্রোটিন খাওয়ানো হয়েছিল সেই প্রোটিন, গৃহীত প্রোটিনের পরিমাণটাকে যতটা গ্রাম খাওয়ানো ছিল সেটা দিয়ে ভাগ দেওয়া হচ্ছে। এই যে অনুপাত, এটাকেই বলা হচ্ছে নিট প্রোটিন অনুপাত। এই অনুপাতটাও যারা ভালো প্রোটিন তাদের অনেকটাই বেশি, আর যারা খুব একটা কাজের প্রোটিন না তাদের এই NPR ভ্যালুটা কম। তাহলে মোটামুটি আমরা আরেকটা পদ্ধতি দেখে নিলাম। আমরা বেশ অনেকগুলো পদ্ধতি পড়ছি যেগুলোর দ্বারা আমরা কি করতে পারি, প্রোটিনের গুণগত মান বিচার করা যায়। এইবার আমরা চলে আসছি কেমিক্যাল স্কোর। দেখো, কেমিক্যাল স্কোর এইটাতে যাওয়ার আগে রাসায়নিক সাফল্যাঙ্ক বলা হয় প্রোটিনের রাসায়নিক সাফল্যাঙ্ক। তাই এই রাসায়নিক সাফল্যাঙ্ক পড়তে গিয়ে আমরা কিন্তু আগে দুটো টার্ম পাবো। হ্যাঁ, সেই দুটো টার্ম কিন্তু আমরা জানি না কি টার্ম দুটো।
না একটা আমি পাচ্ছি কি না লিমিটিং অ্যামিনো অ্যাসিড, আরেকটা টার্ম আমি পেলাম কি না রেফারেন্স প্রোটিন। তাহলে এই যে কেমিক্যাল স্কোর অর্থাৎ প্রোটিনের রাসায়নিক সাফল্যাঙ্ক, এইটা পড়ার আগে আমার মনে হয় টার্ম দুটো আমরা আগে পড়িনি কি কি, ঠিক আছে? তাহলে প্রথম যে টার্মটা পেলাম লিমিটিং অ্যামিনো অ্যাসিড, তাই তো? তাহলে লিমিটিং অ্যামিনো অ্যাসিড ব্যাপারটা কি দেখো, লিমিটিং অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এই যে লিমিটিং অ্যামিনো অ্যাসিড, তাহলে লিমিটিং ব্যাপারটা কি, লিমিট, লিমিটটার যদি আমি সরাসরি বাংলা অনুবাদ করি তাহলে আসছে হচ্ছে সীমাবদ্ধ অ্যামিনো অ্যাসিড, সীমাবদ্ধ, ঠিক আছে? তাহলে সীমাবদ্ধ কাকে বলছে? সীমাবদ্ধ মানে যার সীমা রয়েছে, অর্থাৎ সীমার মধ্যে রয়েছে, অর্থাৎ কম রয়েছে, ঠিক আছে? কম পরিমাণে রয়েছে, পরিমাণে কম। সীমাবদ্ধ মানে কি, পরিমাণে কম। তাহলে কোনো একটা অ্যামিনো অ্যাসিড, আমরা তো বললাম যে প্রোটিনগুলো তো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, তাহলে কোনো একটা অ্যামিনো অ্যাসিড সেটা কোনো একটা প্রোটিনে কম, ঠিক আছে? কীরমভাবে কম মাপা হয় না, যে কোনো একটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যেটা আমার দেহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিন্তু সেইটা ওই খাবারের মধ্যে কম রয়েছে, তাহলে ওই অ্যামাইনো অ্যাসিডটিকে বলা হবে ওই প্রোটিনযুক্ত খাদ্যের সীমাবদ্ধ অ্যামিনো অ্যাসিড। সোজা বাংলায় আমরা কি বলবো, যে অ্যামাইনো অ্যাসিডটা ওই প্রোটিনযুক্ত খাবারে কি রয়েছে, পরিমাণে কম রয়েছে, তাকেই আমি কি বলবো, সেটাকেই আমি বলবো সীমাবদ্ধ অ্যামিনো অ্যাসিড। কেন না, প্রোটিন সিনথেসিস হলস অ্যাট দ্য রেট অফ দ্য স্কার্সেস্ট অ্যামিনো অ্যাসিড, মানে সব থেকে কম পরিমাণে যদি অ্যামিনো অ্যাসিড থাকে তাহলে দেহে বৃদ্ধি তো হবে না, প্রোটিন তৈরিও হবে না, অ্যামিনো অ্যাসিড নেই, যার ফলে দেহের রিপেয়ার অফ মাসেল, টোটাল প্রোটিন ইনটেক যতই বেশি হোক না কেন, মনে করো আমি টোটাল পরিমাণ প্রোটিন একদম ঠিক ঠিক খেলাম, আমার রোজ 46 গ্রাম প্রোটিন দরকার, আমি 46 গ্রাম প্রোটিনই খেলাম, কিন্তু আমি এমন প্রোটিন খাচ্ছি যার মধ্যে লিমিটিং অ্যামিনো অ্যাসিডের পরিমাণ অনেক বেশি, অর্থাৎ যার মধ্যে কিছু কিছু অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের পরিমাণ অত্যন্ত কম, তাহলে হয়তো টোটাল প্রোটিনের পরিমাণটা, গৃহীত প্রোটিনের পরিমাণটা হয়তো ঠিক, কিন্তু সেই প্রোটিনটা দেহে যে গুরুত্বপূর্ণ কাজগুলো করার কথা করতে এই কারণে পারবে না কারণ তার মধ্যে রয়েছে অনেক সীমাবদ্ধ অ্যামিনো অ্যাসিড। তাহলে সীমাবদ্ধ অ্যামিনো অ্যাসিড মূলত হচ্ছে কোনো একটা প্রোটিনযুক্ত খাদ্যে থাকা যে অ্যামিনো অ্যাসিডটা খুব কম পরিমাণে রয়েছে। তাহলে এখানে দেখো কিছু উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে, যেমন ভুট্টা, ভুট্টাতে ট্রিপ্টোফ্যান কম পরিমাণে রয়েছে, তারপর হচ্ছে গম, গমে লাইসিন কম, সীমাবদ্ধ অ্যামিনো অ্যাসিড, চালেও লাইসিন কম, থ্রিওনিন কম, বিভিন্ন রকম ডালে মিথিওনিন আর ট্রিপ্টোফ্যান কম, সয়াবিনে মিথিওনিন আর সিস্টিন কম, বিভিন্ন রকম লেগিউমস, বিনস জাতীয় খাদ্য, সেখানে মিথিওনিন আর ট্রিপ্টোফ্যান কম, এছাড়াও কিছু নাটস আর অয়েল সিডসে লাইসিন নামক অ্যামিনো অ্যাসিডের ঘাটতি রয়েছে। তাহলে কোনো একটা প্রোটিনযুক্ত খাদ্যের মধ্যে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডটা খুব কম পরিমাণে রয়েছে, যেটা কিনা দেহে খুব গুরুত্বপূর্ণ কাজ করে, অর্থাৎ যে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডটা কম পরিমাণে রয়েছে, সেই অ্যামিনো অ্যাসিডটিকে বলা হয় ওই প্রোটিনের সীমাবদ্ধ বা লিমিটিং অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা দেখলাম যে কোন কোন খাবারে কি কি হচ্ছে সীমাবদ্ধ অ্যামিনো অ্যাসিড। এবার আরেকটা টার্মে আমরা চলে যাব, যার নাম হলো কি, যার নাম হলো রেফারেন্স প্রোটিন। দেখো এই প্রসঙ্গে একটু বলি আমি, মনে করো ক্লাসে ম্যাডাম একটা পরীক্ষা নিয়েছে, ঠিক আছে, এবং সেখানে যে ক্লাসের ফার্স্ট বয়, হ্যাঁ, সে হয়তো পেয়েছে 20-তে 16, আর বাকি বাচ্চারা হয়তো কেউ পেয়েছে 14-15, কেউ পেয়েছে 5, কেউ পেয়েছে 10। তো নর্মালি যখন বলা হয় আমরা সবাই কি বলি যে হায়েস্ট হচ্ছে এত উঠেছে, মানে ওটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে অন্য অন্য নম্বরগুলোকে আমরা কম্পেয়ার করে বলি। ঠিক একই রকমভাবে কোনো প্রোটিন কতটা ভালো, কতটা কার্যকরী, সেটাকে কি করা হয়, আরেকটা প্রোটিনের সঙ্গে তুলনা করে বলা হয়, এবং যে প্রোটিনটার সঙ্গে তুলনা করা হয় তার ওই বিভি, এনপিআর, এনপিইউ, সিএস এগুলো সব অনেক হাই,
তার মানে সে ভীষণ ভালো প্রোটিন। তার যখন বিভিন্ন রকম গুণগত মান পরিমাপের যে পদ্ধতিগুলো, সেই রেজাল্টগুলো যখন অনেক বেশি বেশি আসছে, তার মানে সে ভীষণ ভালো প্রোটিন। সেরকমই ভালো প্রোটিন হচ্ছে সেরকমই ভালো প্রোটিন হচ্ছে গিয়ে ডিমের প্রোটিন, এগ প্রোটিন। তাহলে এই এগ প্রোটিনটাকে কি করা হচ্ছে, একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হচ্ছে। যেরকম ওই যে বললাম যে হাইয়েস্ট মার্কসটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি সবসময়, তো সেক্ষেত্রে এই যে স্ট্যান্ডার্ড রেফারেন্স হিসেবে ধরা হচ্ছে, এগ প্রোটিন ইজ কনসিডার্ড অ্যাজ এ স্ট্যান্ডার্ড রেফারেন্স টু টেস্ট দ্য কোয়ালিটি অফ আদার প্রোটিনস ইন আদার ফুড। কেন না, ডিমের বায়োলজিক্যাল ভ্যালু বা জৈব মূল্য অত্যন্ত বেশি। তাহলে কি করা হচ্ছে না, কোনো প্রোটিনের পুষ্টি মূল্য নির্ভর করে সেই প্রোটিনে থাকা বিভিন্ন অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের উপরে। এবার কি করা হচ্ছে, ডিমের মধ্যে যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডগুলো রয়েছে সেগুলো একেবারে সুষম অবস্থায় রয়েছে, ইন আ ওয়েল ব্যালেন্সড অ্যামাউন্ট। অ্যাজ এ রেজাল্ট হোয়াট হ্যাপেন্স, এগ প্রোটিন সাপোর্টস গ্রোথ, রিপেয়ার অ্যান্ড ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ ঠিক প্রোটিনের যা যা গুরুত্বপূর্ণ কাজ সেগুলো সব কিন্তু ডিমের প্রোটিন খুব ভালো করে দেখে করতে পারে। তাহলে ডিমের প্রোটিনটা হচ্ছে খুব ভালো প্রোটিন, এবং এই ডিমের প্রোটিনের নিরিখে অন্য কোনো খাদ্যের প্রোটিনটাকে যখন তুলনা করে তার পুষ্টিমূল্যটা বোঝানো হয়, তখন সেটাকে বলা হচ্ছে রেফারেন্স প্রোটিন। অর্থাৎ ডিমের প্রোটিনটাকে রেফারেন্স হিসেবে ধরে নিয়ে বলা হচ্ছে। তাহলে এগ প্রোটিনকে আমরা কি বলবো, স্ট্যান্ডার্ড রেফারেন্স। তাহলে রেফারেন্স প্রোটিন যখনই কথাটা মাথায় আসবে, আমাদের মাথায় কি আসবে, হাই কোয়ালিটি প্রোটিন। অর্থাৎ কার প্রোটিন, একটা এগ প্রোটিন। এগ প্রোটিনকেই আমরা কি বলতে পারি, যে এগ প্রোটিন ইজ দ্য রেফারেন্স প্রোটিন। বোঝা গেল জিনিসটা? তাহলে আমরা দুটো ব্যাপার পড়লাম, একটা আমরা পড়লাম রেফারেন্স প্রোটিন, আর ঠিক এর আগেই আমরা পড়েছিলাম লিমিটিং অ্যামিনো অ্যাসিড। তাহলে বলেছিলাম আমরা কেমিক্যাল স্কোর পড়ছিলাম, সেটা পড়তে গিয়ে আমরা বলেছিলাম যে এর মধ্যে দুটো টার্ম আমরা পাচ্ছি, একটা হচ্ছে লিমিটিং অ্যামিনো অ্যাসিড, একটা হচ্ছে রেফারেন্স প্রোটিন। এই দুটো পড়ে নিয়ে তবে আমরা ওইটাতে যেতে পারবো। তাহলে আমরা একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে এবার আমরা দেখে নেব যে কেমিক্যাল স্কোর এই ব্যাপারটা হচ্ছে কি। কেমিক্যাল স্কোর কি বলছে না, এটা হচ্ছে একটা অনুপাত। কার মধ্যে অনুপাত না, একটা যে প্রোটিনটাকে আমি পরীক্ষা করব, যার কেমিক্যাল স্কোর বের করতে হবে, তার মধ্যে যে লিমিটিং অ্যামিনো অ্যাসিডটা রয়েছে, তার সেই লিমিটিং অ্যামিনো অ্যাসিডের সঙ্গে আমি কি করব, ডিমেতে ওই অ্যামিনো অ্যাসিড কতটা রয়েছে সেইটাকে মাপা হয়, দিয়ে দুটোর আমি অনুপাত করে শতাংশে সেটাকে প্রকাশ করা হয়। যেমন দেখো, আমি একটা উদাহরণ দিলে বলতে পারবো আমি, যে দুধের মধ্যে সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড খুব কম আছে। অর্থাৎ মিল্কের লিমিটিং অ্যামিনো অ্যাসিড কারা কারা, সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড। কিন্তু আমরা জানি যে ডিমের প্রোটিন হচ্ছে স্ট্যান্ডার্ড রেফারেন্স, অর্থাৎ ডিমের মধ্যে সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে আছে। তাহলে এই যে বললাম যে ভালো যে প্রোটিনটা, তার সাথে অন্য প্রোটিনটাকে তুলনা করে বোঝানোই হচ্ছে গিয়ে, সেজন্য রেফারেন্স প্রোটিনের সঙ্গে করা হচ্ছে। তাহলে কেমিক্যাল স্কোর যদি আমরা দুধের বের করতে যাই, সেখানে দেখা যাবে দুধে থাকা লিমিটিং অ্যামিনো অ্যাসিডের পরিমাণ হচ্ছে 3.4 প্রত্যেক 100 ml, আর সেইখানে ডিমে রয়েছে 5.5। তাহলে এই দুটোর অনুপাত করে সেটা শতাংশে যদি প্রকাশ করা হয়, তাহলেই সেটা কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে ওই পার্টিকুলার প্রোটিনের রাসায়নিক সাফল্যাঙ্ক, অর্থাৎ কেমিক্যাল স্কোর। তাহলে এটা হচ্ছে আমরা পড়লাম লাস্ট একটা পদ্ধতি, যার দ্বারা প্রোটিনের গুণগত মান পরিমাপ করা হয়, কেমিক্যাল স্কোর, CS, প্রোটিনের রাসায়নিক সাফল্যাঙ্ক পদ্ধতি। তাহলে মোটামুটি আমরা প্রায় আমরা শেষের দিকে, আমরা পুরো এই ভিডিওটার মাধ্যমে আমরা প্রথমেই যেটা পড়লাম, একটু ছোট্ট করে সিনপসিস করে দিই। আমরা প্রথমে পড়লাম আমাদের দেহে প্রোটিন যে যাবতীয় কাজগুলো করে সেইটা আমরা পড়লাম।
তারপরে আমরা আলোচনা করলাম যে একদম শিশুদের ক্ষেত্রে যদি খাদ্যের মধ্যে তীব্র প্রোটিনের অভাব হয় তাদের বাড়ন্ত বয়সে, তখন যে প্রোটিন এবং ক্যালোরির অপুষ্টি হয় তার দুটো স্পেকট্রাম আমরা দেখলাম, আলোচনা করলাম, কোয়াশিওকার আর ম্যারাসমাস। এছাড়াও প্রাপ্তবয়স্কদের দেহে মূলত প্রোটিনের অভাবে যে অসুবিধা বা যে উপসর্গগুলো প্রকাশ পায় সেগুলোও আমরা পড়লাম। তারপরে আমরা পড়লাম হচ্ছে বিশেষভাবে কোনো প্রোটিনের, কোনো খাদ্যে থাকা প্রোটিনের যে তার যে গুণগত মান সেইটা পরিমাপ করার বিভিন্ন রকম পদ্ধতি আমরা জানলাম, তাদের ফর্মুলাগুলো পড়লাম, তাদের শর্ট ফর্মগুলো আলোচনা করলাম এবং একই সাথে আমরা দুটো নতুন টার্ম জানলাম। একটা হচ্ছে সীমাবদ্ধ অ্যামিনো অ্যাসিড বা লিমিটিং অ্যামিনো অ্যাসিড, এবং একই সাথে আমরা জানলাম যে রেফারেন্স প্রোটিন ব্যাপারটা কি বা ডিমকে কেন রেফারেন্স প্রোটিন হিসেবে ধার্য করা হয়। তো মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারে সিলেবাস যা যা ছিল আমরা প্রায় পুরোটাই আলোচনা করে দিয়েছি দুটো আলাদা আলাদা ভিডিও ক্লাসের মাধ্যমে। তো যখন তোমরা এই ভিডিওগুলো দেখবে সঙ্গে তোমরা রানিং নোটস নিতে পারো অথবা সামনে টেক্সট বইটা খুলে রেখে বারবার ভিডিওগুলো দেখলে আশা করি আর কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।